একাদশ দ্বাদশ শ্রেণী উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন অনলাইন ক্লাস সবাইকে স্বাগত জানাই শুরু করছি। আমি মোহাম্মদ মনিরুল ইকবাল, এবিসিডি কলেজ, চৌগাছা, যশোর। আজকে আমরা আলোচনা করব উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়। আলোচনার বিষয় শ্রম কি এবং শ্রমের বৈশিষ্ট্য। তো শ্রম কি, এটাই আমাদের প্রথম বিষয়। তো শ্রম হলো যে মানুষের বা একটা শ্রমিকের শারীরিক এবং মানসিক পরিশ্রমকে শ্রম বলে। এটা সাধারণ অর্থে, ব্যাপক অর্থে আমরা বলতে পারি যে একজন শ্রমিক শারীরিক ও মানসিক পরিশ্রম অর্থের বিনিময়ে কোনো প্রকার আনন্দ লাভের উদ্দেশ্য ছাড়াই যখন করা হয় সেটাকে আমরাকে শ্রম বলব। একটা শ্রমিকের শারীরিক ও মানসিক, এখানে দুইটা জিনিস আছে, একটা হলো শারীরিক এবং মানসিক। শ্রমিকের কী হইতে পারে, শারীরিক হইতে পারে, সেটা হলো মানসিক হইতে পারে। যেরকম আমি কাজটা করতেছি এটা হলো কিন্তু মানসিক। একটা লেবার সে কী করতেছে, সে নিচের থেকে 4 তলা ইট বয়ে উঠায় আসছে, তখন সেটাকে আমরা বলবো ওটা কিন্তু শারীরিক শ্রম। তাহলে শারীরিক শ্রম এবং মানসিক শ্রম, দুইটা শ্রম। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে এটা অর্থের বিনিময় হইতে হবে। অর্থের বিনিময় ছাড়া সেটাকে আমরা শ্রম বলতে পারবো না। যেরকম একজন মা তার বাচ্চাকে মানুষ করতেছে, লালন পালন করতেছে, তার বিনিময়ে কোনো অর্থ পাইতেছে না, তখন সেটাকে আমরা শ্রম বলবো না। যদি ওই বাচ্চা একটা কারণ কেয়ারটেকার কাছে রেখে মানুষ হয়, তাহলে অর্থের বিনিময়, তখন ওটাকে আমরা অবশ্যই শ্রম বলব। এখন শ্রম, এই আলোচনার বিষয় যেটা করলাম এর ভিতরে কিছু বিষয় আছে। শ্রম হলো মানুষের এবং শারীরিক এবং মানসিক পরিশ্রম। শ্রম হলো মানবিক উপাদান। শ্রম ও শ্রমিক পরস্পর নিবিড়ভাবে সম্পর্ক। শ্রম সঞ্চয় করা যায় না, এটি একটি গতিশীল। এটাই ছিল শ্রম কি বা শ্রমের বিষয়গুলো ধারণা। এখন আমরা আলোচনা করব শ্রমের বৈশিষ্ট্য। আমরা এর আগেই শ্রমের বৈশিষ্ট্য আলোচনা করার আগেই যেহেতু আমরা আলোচনা করছি শ্রম কি, সেখানেই কিন্তু বলছে যে এটা হচ্ছে মানবিক উপাদান। মানে একজন শ্রমিক হলো মানুষ, আর মানুষের থেকেই এই শ্রমটা পাওয়া যায়। সুতরাং এটা মানবিক উপাদান। শ্রমের উৎস হচ্ছে মানুষ, তাই শ্রমিক শারীরিক ও মানসিক জীবন্ত সক্রিয় উপাদান হিসেবে বিবেচনা করা হয়। তাহলে এটা হলো যে একটা অবশ্যই অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে একটা মানবিক উপাদান। মানুষের পরিশ্রম দ্বারা সেটাকে আমরা শ্রম বলব। 2 নম্বর হলো যে শ্রমিক ও শ্রম অবিচ্ছিন্ন। শ্রমিক এবং শ্রম দুইটা অবিচ্ছিন্ন, একজন সেটাকে আরেক জায়গায় বিচ্ছিন্ন করা যায় না। যে কোনো রকম একটা শ্রমিক সে কাজ করবে, তাকে অবশ্যই তার ওই কাজ থেকে তাকে বিচ্ছিন্ন করা যাবে না। যেরকম আমার জ্ঞান আছে, কিছু বুদ্ধি আছে, কৌশল আছে, এগুলো আমার থেকে বিচ্ছিন্ন করা যাবে না। যেরকম একটা কাঠমিস্ত্রি সে একটা নকশা করে, তার থেকে ওই নকশা যে বিচ্ছিন্ন করা যাবে না। সুতরাং শ্রমিক এবং শ্রম অবিচ্ছিন্ন, এই দুইটা একটা অবিচ্ছিন্ন, এটাকে বিচ্ছিন্ন করা যায় না। মালিকানা হস্তান্তরযোগ্য নয়। আমার যে জ্ঞান বুদ্ধি আছে এগুলা মানুষকে শেখানো যাবে, কিন্তু এটা পুরাপুরি হস্তান্তর করা যাবে না। ধরা যাক যে আমি একটা দোকান থেকে একটা পেন কিনে নিয়ে আসলাম, ওইটা কিন্তু আমি কাউকে দিয়ে দিলে মালিকানা হস্তান্তর হয়ে যেতে পারে, ওটা আমি আর মালিক নাও থাকতে পারি। কিন্তু আমার যে কৌশল, আমার যে জ্ঞান, আমার যে বুদ্ধি আছে, এটা পুরাপুরি আমার থেকে অন্য কেউ বা অন্য কারোর কাছে এটা হস্তান্তর করা যাবে না। যেরকম না কি করছি, আমার ফ্রেন্ডটা হস্তান্তর করছি, আমার মোবাইলটা আমি হস্তান্তর করতে পারি, ওটা মালিকানা আমি নাও থাকতে পারি, কিন্তু আমার যে জ্ঞান বুদ্ধি কৌশল আছে সেগুলো অবশ্যই এটা মালিকানা হস্তান্তর করা সম্ভব নয়। শ্রম হলো একটা চলনশীল। শ্রম হলো চলনশীল বা গতিশীল। শ্রম এক কাজ থেকে অন্য কাজ, এক পেশা থেকে অন্য পেশায়, এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। আন্তর্জাতিক ক্ষেত্রে শ্রমের গতিশীলতা ভাষাগত, ভৌগোলিক বা ধর্মীয় সাংস্কৃতিক কারণে প্রতিবন্ধকতা রয়েছে। সেটা হলো যে এটা চলনশীল বা গতিশীল। যেরকম আমি এখন শিক্ষকতা করতেছি, এটা আমার ভালো লাগতেছে না, আমি ব্যাংকে চলে যেতে পারি, বা একটা গার্মেন্টস সেক্টরে চলতে পারি, একটা কোম্পানিতে যাইতে পারি, সেটাই গতিশীলতা বলবো। তাহলে এক পেশা থেকে আর এক পেশা
এক জায়গায় থেকে এক জায়গায়। আমি এখন যশোর জেলায় চাকরি করতেছি, এখন আমি এখান থেকে চলে যাবো সিলেটে, তাহলে সেটা হলো স্থানগত একটা গতিশীলতা এসেছে। এখন ব্যাপারটা হলো যে আন্তর্জাতিক ক্ষেত্রে কিছু সমস্যা হইতে পারে। আমি এখন এখানে বাংলায় শিক্ষকতা করতেছি, এখন আমি যদি এখন ইংল্যান্ডে বা জাপানে যে আমি যদি শিক্ষকতা করি, তাহলে ভাষাগত কিছু জটিলতা দেখা দেবে, সেই ক্ষেত্রে কিন্তু প্রতিবন্ধকতার সৃষ্টি করে। এটা হলো যে সঞ্চয় করা যায় না, অবশ্যই যে শ্রম সঞ্চয় করা যায় না। কারণ ব্যাপারটা হলো আজকে আমার ক্লাসটা যদি না নিই, তাহলে এটা আমি সঞ্চয় করতে পারবো না। এটা যে কালকে করবো, কালকের সময় কিন্তু কালকেই, তাহলে এটা কী করা যাবে না, এটা সঞ্চয় করা যাবে না। 6 নম্বরে বলতেছে যে দর কষাকষি ক্ষমতাটা কম। বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশ যেখানে বেকার সংখ্যা বেশি, সুতরাং এখানে দর কষাকষি ক্ষমতা কম। যেরকম কী হতেছে, দর কষাকষি করতে গেলে আর এক পক্ষ এসে তারা কিন্তু নিয়ে চলে যাবে। যেহেতু এখানে বেকারত্ব বেশি, বেকারের সংখ্যা বেশি, সুতরাং দর কষাকষি ক্ষমতা সেইটাই বলতেছে যে সাধারণত উন্নত দেশগুলোর মজুরি ও অন্যান্য সুযোগ সুবিধার বিষয়ে মালিকের সাথে শ্রমিকদের দর কষাকষি ক্ষমতা থাকে, তবে গরিব দেশে বা শ্রমবহুল দেশ এই সুযোগ তেমন একটা থাকে না। 7 নম্বর হলো যে ব্যক্তিগত উপস্থিতি। একজন শ্রমিক অবশ্যই তাকে যে কাজ করবে তাকে অবশ্যই সেখানে সশরীরে উপস্থিত হইতে হবে, এটা ছাড়া সেটা সম্ভব নয়। তাহলে শ্রমিককে শ্রম বিক্রির জন্য উৎপাদন ক্ষেত্রে ব্যক্তিগতভাবে বা সশরীরে উপস্থিত হইতে হয়। যদিও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে, যেমন ইন্টারনেট, দূরে বসেও শ্রমিকে কাজ করতে পারে। অধ্যাপক মার্শাল বলেন যে শ্রম বিক্রির জন্য শ্রমিককে অবশ্যই কর্মক্ষেত্রে উপস্থিত থাকতে হবে। এখন ব্যাপারটা হলো যে সেটা কিছু ব্যতিক্রম কিছু বিষয় আছে, সেটা যেরকম আমরা এখন ক্লাস নিতেছি অনলাইনে, আমরা কলেজে না যেয়ে বাড়ির বাসায় বসে কলেজে নিয়ে যাচ্ছি, সেটি কিছু ব্যতিক্রম আছে যে প্রযুক্তির কারণে এটা হয়তো হয়েছে। কিন্তু একটা লেবার সে একটা বিল্ডিং তৈরি করবে, একটা রাজমিস্ত্রি সে একটা বিল্ডিং তৈরি করবে, তাকে অবশ্যই ওটা অন্য কোনো প্রযুক্তির মাধ্যমে ওটা কিন্তু সম্ভব না, ওটা অবশ্যই তাকে সশরীরে যেয়ে উপস্থিত হইতে হবে। এই জন্য এখানে বলতেছে ব্যক্তিগত উপস্থিতি। 8 নম্বর হচ্ছে শ্রমিক ভোক্তা বটে, মানে একজন শ্রমিক সে কী করে, সে উৎপাদন করে আবার ভোগ করে। যেরকম আমরা একটা বলতে পারি যে একটা বেকারি যেখানে রুটি কেক এগুলো তৈরি করে কারখানা, সেখানে কী করতেছে, একজন শ্রমিক কাজ করতেছে, সে ওইগুলো তৈরি করতেছে, আবার সে কিন্তু ভোগ করতেছে। তাহলে একজন শ্রমিক কিন্তু দুইটাই কাজ করতেছে, শ্রমিক ভোক্তা বটে। এক শ্রমিক হলে উৎপাদন করতেছে, আবার সে কিন্তু ভোগও করতেছে। 9 নম্বর বলতেছে যে শ্রমের যোগান বৃদ্ধির সময় সাপেক্ষ, মানে একজন শ্রমিকের যোগান সময় সাপেক্ষ। যে একটা গ্রামে 5 জন বা 10 জন সে কী করে, ঘর ছায়। এখন ব্যাপারগুলো চলে গেলো, বিদেশে চলে গেছে, হঠাৎ করে কিন্তু নতুন করে ওই গচ্ছাওয়ার লোকের কিন্তু ক্রাইসিস তৈরি হবে। এই জন্যই বলতেছে যে শ্রমের যোগান বৃদ্ধি কিন্তু সময় সাপেক্ষ, মানে প্রত্যেকের শ্রমিকের কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে। যেরকম কিছু শ্রমিক মাঠে ভালো কাজ করতে পারে, আবার কিছু লোক আছে যারা গছ ভালো চাইতে পারে। তাহলে এখন ব্যাপার হলো এরা যদি হঠাৎ করে চলে যায়, তাহলে সেটা সময় সাপেক্ষ যোগান বৃদ্ধি করা। সর্বশেষ হলো যে উচ্চ মজুরি যোগান বৃদ্ধি করে না। উচ্চ মজুরি যদি দেওয়া হয়, শ্রমের যোগান বৃদ্ধি করে না। কারণ একজন শ্রমিক কী করে, যদি আয় বাড়ে সে কিন্তু আরাম আয়েশ চায়। আজকে যদি আমি 2000 টাকা ইনকাম করি, কালকে আমি কাজে যাইব না, এটা হলো বাস্তবতা। এই জন্যই উচ্চ মজুরি শ্রমের যোগান বৃদ্ধি করে না। টাকা দিলেই যে মজুরি বেশি হবে সেটা না, মানুষ টাকা পাইলে কী হবে, আরাম আয়েশে চলে যাবে, একদিন কাজ করবে আর একদিন রিল্যাক্স করবে। এই জন্যই তোমার উচ্চ মজুরি শ্রমের যোগান বৃদ্ধি করে না। তাহলে আমরা শ্রমের বৈশিষ্ট্য প্রথমে আলোচনা করুন, যে এটা হলো একটা মানবিক উপাদান। শ্রমিক ও শ্রম অবিচ্ছিন্ন, মালিকানা হস্তান্তরযোগ্য নয়। শ্রম একটা চলনশীল, যেটা গতিশীল, মানে এক পেশা থেকে আরেক পেশা, এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারবে। কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে ভাষাগত বা সাংস্কৃতিকগত কারণে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। এটা হলো সঞ্চয় করা যায় না। কারণ ব্যাপার হলো আজকে আমি যে সময় আমার বরাদ্দ আছে 40 মিনিট, এটার ভিতরে আমি যদি না করি তাহলে ওইটা সঞ্চয় করা যাবে না। দর কষাকষি ক্ষমতা কম, যেহেতু দরিদ্র দেশ যে সমস্ত দেশগুলো আছে, যেগুলো শ্রমিক বেশি আছে, সেই সমস্ত দেশগুলা দর কষাকষি করার ক্ষমতা কম শ্রমিকের। ব্যক্তিগত উপস্থিতি অবশ্যই ব্যক্তিগত উপস্থিতি হইতে হবে, কিন্তু প্রযুক্তির কারণে কিছু ব্যতিক্রম ঘটতে পারে। শ্রমিকের ভোক্তা বটে, কারণ একজন শ্রমিক উৎপাদন করতেছে, আবার সে কিন্তু ভোগ করতেছে, এই জন্যই বলতেছে শ্রমিক ভোক্তা বটে।
9 নম্বর হচ্ছে যে শ্রমের যোগান বৃদ্ধি সময় সাপেক্ষ। যোগান বৃদ্ধি সময় সাপেক্ষ। যেরকম কি হতেছে, আমি একটা ক্লাস নিয়ে দিচ্ছি, এখন হঠাৎ করে কিন্তু আরেকজন এসে আমি চলে গেলাম, যাওয়ার পরে কি সঙ্গে সঙ্গে হঠাৎ করে কিন্তু কোথাও মানে আমার মতো কাউকে খুঁজে নিয়ে আসা একটা সময় সাপেক্ষ ব্যাপার। এই জন্য বলতেছে যে শ্রমের যোগান বৃদ্ধি সময় সাপেক্ষ। সর্বশেষ হলো উচ্চ মজুরি শ্রমের যোগান বৃদ্ধি করে না। শ্রমের মজুরি যখন বেশি দেওয়া হয় তখন সে কী করতেছে, সে আরামে এসে চলে যায়। সুতরাং টাকা বেশি দিলে যে শ্রমিক বেশি পাওয়া যাবে এরকম কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। তো আজকে আমাদের আলোচনার বিষয় ছিল যে শ্রম কী এবং শ্রমের বৈশিষ্ট্য আমরা আলোচনা করলাম। সবাইকে ধন্যবাদ জানাই শেষ করছি। খুদা হাফেজ।